থাকবো। হ্যালো, শোনা যাচ্ছে কি? না, শোনা গেলে একটু বলবেন সবাই। হ্যালো, একজন দেখছে কিন্তু কে দেখছে বুঝতে পারছি না। কেউ শোনা গেলে একজন বলবেন, তাহলে আমি আর একজন আসুক। স্লো কানেকশন দেখাচ্ছে, আমি পয়সা দাঁড় আচ্ছা, আরও কয়েকজন আসুক, তাহলে শুরু করব। আমারটা কি শোনা যাচ্ছে কি? একটু কমেন্ট করা যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? বিপাশাদিকে বলছি, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? একটু বলবেন। পার্থদা এবং বিপাশা দি একটু বলবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমার ছাত্র রেজাউল মোল্লা শোনা যাচ্ছে। রেজাউল, কথা আমার শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তা আমি একটু ওয়েট করি। আহ, আসছে আমার আরও জানা আবার খুব কাছের, যাদেরকে বলেছি আজকের লাইভ অনুষ্ঠান সম্পর্কে, তারা আসুক। আমরা আজকে আড্ডার ছলে আমরা কিছু কথা, কিছু কবিতা শোনাবো। যাক, সতীনাথ এসছে, বর্ণালী ম্যাডাম, বর্ণালী দিদি ভাই। ঠিক আছে, আমরা শুরু করব একটু পরেই, একটু ওয়েট করছি। আসলে আমার এই লাইভ 2020 সালে কোভিড পিরিয়ডে যখন প্রথম শিখছি, বা স্টিল নাও শিখছি, একদম যে আর্লি স্টেজ, তখন দু একবার করেছিলাম। তো একটু আনইজি ফিল করি আর কি লাইভে। তবে সুদেশনা দিয়ে আমার টিচার কাম মেন্টর এটা মানে অনুরোধ করেছে, ফলে এটা করতে হচ্ছে। সবার সহযোগিতা এবং আশীর্বাদ, ভালোবাসা দিয়ে একটু সাহস করেছি। যাক, আমরা এক এক করে আসছে। বিপাশাদি তো এসেছেই, বর্ণালী এসেছে, যাক, অমিতা দাস নমস্কার। আমার আরও যারা শুভাকাঙ্ক্ষী তারা আসুক, আস্তে আস্তে আমরা করব। আর প্রাইস গ্রুপে কর্ণধার
সহ সমস্ত মেম্বার যারা আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমার টিচার কাম মেন্টর সুদেশনাদি পুরুলিয়ায় অনুষ্ঠান করতে গেছেন, রাস্তায় ফিরছেন। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আমি আলোকবর্ণার কর্ণধার সুদেশনাদি আমার টিচার কাম মেন্টর তার অনুরোধেই করছি। আলোকবর্ণার একজন সদস্য হিসাবে সুদেশনাদির একজন ছাত্র হিসাবে আজকের এই প্রোগ্রামটা আমি করছি, ওনার দায়িত্ব বহন করছি বলতে গেলে। তো কানেকশন স্লো দেখাচ্ছে। অনেকে হয়তো মানে কানেক্ট হতে পারছে না কিনা বুঝতে পারছি না। আমি আপাতত 3-4 জনকে দেখতে পাচ্ছি। লাইভ প্রোগ্রাম একটু আমার কাছে একটু আনইজি ফিল করি, সত্যি কথা বলতে গেলে। মানে এই যে সবাইকে নিয়ে কখন জয়েন করবে, কখন স্টার্ট করব, কোনটা পারফেক্ট টাইমিং সেটা বুঝতে আমার কিছুটা হোঁচট খেতে হচ্ছে সত্যি কথা বলতে গেলে। তবে বেশ কিছুজন তো এসছে, সুদেশনাদিকে আমি দেখতে পাচ্ছি না এখনও। তো আমি এক্সপেক্টও সুদেশনাদি এলে আমি শুরু করতে পারবো। তিতাস, তোমার মোবাইলটা দিয়ে যাও, সুদেশনাদিকে কল করি। যাই হোক, আমরা শুরু করব। পূর্ণিমা পাল, ঘরে এসিটা চালান, আপনি ঘেমে যাচ্ছেন। হ্যাঁ, ঘেমে যাচ্ছি। ও ঘরে মেয়ে একটু পড়াশোনা করছে। আমরা দেখ বাইরে, ঘরে বাইরে সবসময় কি আর এসি সম্ভব? সব জায়গাতে অভ্যস্ত। আমি রেজাউলকে বলছি যে আমি হয়তো জানিস না, আমি 3 বছর পোস্ট অফিস হিসাবে চাকরি করেছি এবং পিয়ন হিসাবে সেখানে রোদে পুড়ে জলে ভিজে কাজ করেছি। কাজেই একটু একটু ঘাম এটা আমি সহ্য করতে পারি, ঠিক আছে, ঘাম হোক। আচ্ছা, সুদেশনাদি এলে একটু জানাবেন, যদি আপনি রাস্তা আছে কিনা জানি না। যাই হোক, আজকে সময়টা অনেকটা চলে যাচ্ছে। তো আচ্ছা পার্থবাবু, এবং শোনা যাচ্ছে কিনা আপনি একটু রেসপন্স করবেন, শুরু করব কিনা। যাক, শুরু করে দিই। যারা পরে আসবে জয়েন করবে বা পরে আমার লাইভটা যখন শেয়ার করবো তখন দেখা যাবেই, কারণ সময় থেমে থাকে না। তো আমরা শুরু করছি। তো আলোকবর্ণার কর্ণধার সুদেশনাদি আমার টিচার কাম মেন্টর,
তার প্রতি শ্রদ্ধা দিয়ে এবং সকল আমার যারা আবৃত্তি চর্চায় যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি এবং যাদের কাছে শিখেছি, স্টিল নাও শিখছি, এবং বর্তমানে আমি যার কাছে শিখি, চর্চা করি, সেই সুদেশনাদি সহ সমস্ত গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা, এবং আলোকবর্ণ কর্ণধার সুদেশনাদির ডাকনাম আলো। তো এই আলো তো আমাদের হচ্ছে অন্ধকার থেকে আলোর যাওয়ার প্রতি গুরুরাই নিয়ে যান। তো আলো বাইবেলেও প্রথমে বলছে লেট দেয়ার বি লাইট। তো আমি শুরু করছি একটি আমার বন্ধু কৌশিকের লেখা কবিতা। কৌশিক সম্পর্কে দু চার কথা বলতে হয়, কারণ হচ্ছে প্রথম যখন শুরু করি, কৌশিক আমার বন্ধু, সে নিজে একজন হাই স্কুলের টিচার, খুব ভালো লিখে এবং খুব সহজ সরল, আমার খুব কাছে। এবং কৌশিক আমাকে প্রথম থেকে রাইট ফ্রম দ্য বিগিনিং খুব সাহস দিয়েছিল যে পলাশ তুমি তোমার মতো করো, ভালো মন্দ যা হোক। আর আমি তো একটু প্রত্যন্ত গ্রামের ছেলে, আর আমার এই কোভিড পিরিয়ডে একটু নিজেকে একঘেয়েমি কাটানো, ঘরে বসে বসে, সেখান থেকে আর কি সময় কাটানোর জন্যই একটু কিছুর মধ্যে ইনভলভ হতে চেয়েছিলাম। তো আস্তে আস্তে কবিতার দিকে ঝুঁকলাম। তো প্রথম দিকে তো বাড়িতে করতাম, সেখানে প্রচুর আঞ্চলিক টান ছিল, বা আমি গ্রামের ছেলে, আঞ্চলিক টান থাকবে, সেটা নিয়েও যখন করতাম অনেকেই বলতো এটা কবিতা হচ্ছে কি না। তো আমার সেই জায়গাদের সব থেকে যে পাশে যে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমার বন্ধু কৌশিক। বলছে যে তোমার আঞ্চলিক টান থাক, ভালো লাগে, ভালোবাসাটাকে তুমি গুরুত্ব দাও, তুমি চলো আমার কবিতাগুলো করো, সেটা বলতো। এই উত্তীয় চট্টোপাধ্যায় চলে এসছে এখন, আমার ভাই, যার সঙ্গে একসঙ্গে বিএড করেছি, আমি ডেপুটেড হিসাবে করেছিলাম। উত্তীয় একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, অত্যন্ত ভালো। এবং আমি তার সঙ্গে বিএড করেছিলাম। আমার জুনিয়র ভাই একজন মানে গুণী, সে যদি মানে একজন অধ্যাপক না হয়ে, একজন কি বলতে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবেই তার যা নাম। তারপরে বর্ণালী এসেছে, বর্ণালীদি একজন খুব ভালো আবৃত্তিকার এবং একটি কলেজের অধ্যাপিকা। সবাইকে, আরও যারা আছে প্রত্যেকে গুণী, আমার ছাত্রও আছে, সবাইকে আমি সুদেশনাদিকে পেলে একটু ভালো হতো, লাইভে এসে সেখানে বুঝতে পারছি না। প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আমি জাস্ট যেটা বলছিলাম আর কি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিশেষত আমার শিক্ষাগুরু বর্তমান সুদেশনাদিকে এই জানিয়ে আলো বলে একটি কবিতা করছি। চিরদিন দিয়ে যে আলো দূরতম তারাটির মতো, দুহাতে হেনেছি যদি কালো, আলো তুমি দিয়েছ সতত। ছায়াটুকু দিয়ে যেতে যেতে মহিরুহ হয়ে গেছো জানি, দুহাতের দৈবিক শ্রমে আলোটুকু শিরোনাম হবে। সেইটুকু তুলে নিয়ে এসে রেখে দিই জোনাকির দেহে, এ জীবন বাঁধা পড়ে আছে মুঠো দুই কবেকার স্নেহে। এইটুকু শেষ মাধু করি নিয়ে জানি পেরোবই পথ, আমিও গঙ্গা হতে পারি সম্মুখে থেকো ভগীরথ। হ্যাঁ, আমাদের গুরুরাই তো আমাদেরকে এগিয়ে নিয়ে যান, তারাই আমাদের ভগীরথ সদৃশ্য, তারাই আমরা যারা শিখি, শিক্ষাগুরুর কোনো তুলনা হয় না। তো যাই হোক, এইটা দিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম। এবার কৌশিকের, এটাও কৌশিকের লেখা, আরেকটা কৌশিকের একটি লেখা, যেখানে আমার কলেজ জীবনের বা আমার সঙ্গে রিলেট করা অনেকেরই কলেজ জীবনের অসমাপ্ত, কারো প্রেম হয়, কারো হয় না, কারো ভালো লাগাতে সীমাবদ্ধ, কারো আবার প্রেম হয়ে কেটে যায়। এইরকম ছোট্ট একটি ফিলিংসের উপর লেখা একটি কবিতা। কুড়ি ছুঁই ছুঁই নাম তার জুঁই, আর সবই গেছি ভুলে, কালো টিপে তার বিহ্বল বাহার, বৃষ্টি নামত ছুলে। কলেজের লনে একান্ত মনে কত দিন গেছে কেটে, ছায়াপথ ধরে বিবাদী আদরে পাশাপাশি গেছি হেঁটে। ঢেউ তোলা চুলে পলাশের ফুলে রাঙিয়ে দিয়েছি কত, অঙ্গীকারে চিনেছি তাহারে সে যে আমারই মতো। ধুলোময় পথে সবার অমতে জ্যোৎস্নাই করে স্নান,
শাড়ির আঁচলে কিছুই না বলে কুড়িয়েছে অভিমান। তবু একদিন চুকিয়ে সেদিন ফিরে গেল এক মাঘে। চাই না সময় মলমের জয় পুড়ে যাওয়া সব দাগে। চাই না সময় মলমের জয় পুড়ে যাওয়া সব দাগে। সেইটাই অনেক ভালোবাসা, ভুল বোঝাবুঝি, অভিমান, ইগোতে শেষ হয়ে যায়। সেটাও একটি অসমাপ্ত প্রেমের কাহিনী কৌশিকের কলমে, বন্ধু কৌশিকের কলমে তুলে ধরলাম। জানি না, আমি নিজে এখন শিখছি। আমি একজন আনকরা শিল্পী, যথার্থ শিল্পী বলবো না, তবে কবিতা ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি। আমার খুব কাছের জন যারা আমাকে ভালোবাসে, ভালো মন্দ যাই বলি, তারা আমাকে উৎসাহ দেন, এগিয়ে চলার সাহস দেন আমার সুদেশনাদি, এবং অনেক শুভাকাঙ্ক্ষী আছে। প্রথম দিকে যখন শুরু করি অনেক সংকোচ ছিল, তারপরে আমার একটাই প্রাপ্তি যে আমাকে আমার ভুল ঠিক যাই হোক না কেন, এই যে সাহস যারা দেয় তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সেই তালিকা দীর্ঘ। আমি একটি স্কুলে শিক্ষকতা করি। যাক, নিজের সম্পর্কে দু চার কথা বলা হয়তো উচিত ছিল, সাজিয়ে গুছিয়ে খুব একটা বলতে পারিনি, সেই জন্য ক্ষমা প্রার্থী। আমি একটি স্কুলের সঙ্গে যুক্ত, অর্থাৎ একটি সরকারি হাই স্কুলের শিক্ষক। 18 বছর নাগাদ, অর্থাৎ শিক্ষকতার 18 বছর পূর্ণ হলো এই এপ্রিল মাসে। তার আগে আমি 3 বছর পোস্ট অফিসের, যেটা আমার ছাত্র কিছুক্ষণ আগে বলছিল রেজাউল, যে স্যার এসির মধ্যে থাকুন, আপনি ঘেমে যাচ্ছেন। তো সেই ঘাম ঝরা কাকে বলে, সেটা ওই পোস্ট অফিসে আমি যখন চাকরি করেছি 2003-এর 1 জানুয়ারি থেকে 2006-এর 31শে মার্চ, দীর্ঘ 3 বছর 3 মাস। আর যারা গ্রামের পোস্ট অফিসে কাজ জানে, মানে কাজের পরিধি জানে, তখনকার দিনের কথা। আজকের দিনে হয়তো চিঠিপত্র অনেক তার ভার হয়তো কমে গেছে, মেবি, আমি অতটা মানে না জেনে বলবো না, তবে বহুলাংশে সাধারণ চিঠি লেখাতে প্রবণতা কমে গেছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। তো সেই সময় প্রচুর চিঠি আসতো কিন্তু। তো তখন আমি রোদে পুড়ে জলে ভিজে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে মেল ক্যারি কাম ডেলিভারি, দুটো কাজ ছিল। যেটা আমার পদটা ছিল GDS-DA, গ্রামীণ ডাকসেবক ডেলিভারি এজেন্ট, যেখানে পোস্টম্যানের অর্থাৎ মেল ক্যারিয়ার কাম ডেলিভারি দুটো কাজ আমাকে করতে হতো। 7 কিলোমিটার সাইকেলে যাওয়া আসা, এবং তারপরে 12খানা গ্রাম, সেই গ্রামে চিঠিপত্র দেওয়ার কাজ আমার ছিল তখন। তো সেই সময় যে কষ্ট করেছি, সেই কাজে ছোটোখাটো মানে কায়িক পরিশ্রমটা আমার কিছুই মনে হয় না। আমি একজন খুব সাধারণ লোক, বলতে গেলে কৃষক পরিবারের ছেলে, যদিও বাবা আর্মিতে চাকরি করতেন। তো আমার বাবার 3 সন্তানের মধ্যে আমি মেজো, ফলে একদম প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে ক্লাস 5-এ যখন উঠি তখন কারেন্ট আসে, ইলেকট্রিক আসে, সেরকম একটা প্রত্যন্ত একটা মানে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। ফলে 3 ভাইকে মায়ের মানুষ করতে, আমাদের 3 ভাইয়ের গ্যাপ ছিল 2 বছর অন্তর। তো সেখানে বাবা আর্মিতে চাকরি করতেন, মায়ের পক্ষে যথেষ্ট সেই 3 ভাইকে সমস্ত কাজ করে আমার মা প্রচণ্ড পরিশ্রম করত। ধান সেদ্ধ করা, মুড়ি ভাজা, রান্না করা, তারপরে গরুর গোয়াল গোবর সমস্ত সামলেও আমাদেরকে 3 ভাইকে মানুষ করে, সেটা বলবো না, সেই দাবি করব না, তবে আমরা ওই প্রত্যন্ত গ্রামে পড়াশোনা করেছি। তারপরে আমরা 3 ভাই সরকারি চাকরি করছি, এটা একটা বড় প্রাপ্তি, সকলের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, কাকু কাকিমা এবং কাকুর 3 মেয়ে, সেই জন্য ব্যাপক অর্থে আমরা 3 ভাই 3 বোন। যাক, গল্পের সাথে সাথে যেটা বলছিলাম যে পোস্টালের আসতেই সেই প্রসঙ্গক্রমেই কিন্তু চলে আসছে চিঠির ব্যাপারটা। চিঠিটা যে এখন সাধারণভাবে চিঠি লেখাটা প্রায় কমে গেছে, যেটুকু আছে অফিসিয়াল লেটার। সেই সময় চিঠির ফিলিংস
মানে বলে বোঝানো নেই। ছোটোখাটো অনেক ছোটো ছোটো ফিলিংসগুলো ধরা পড়তো চিঠির মাধ্যমে। চিঠি লেখাটা একটা আর্ট ছিল, সেটা এখন লস্ট আর্ট, যেটা আমরা উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে পড়েছিলাম। তো সেই চিঠির মধ্যে অনেক ভালোবাসার, অনেক গোপন কথা তার প্রিয়জনকে বলার থাকতো। যারা সেই সময় মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং যারা প্রেম করেছে তারা জানে ওই চিঠির মাধ্যমে প্রেমের যে একটা প্রকাশ, সেটা যারা ওর মধ্যে গিয়েছে তারা জানে। কে গিয়েছে সেই বিতর্কে বা সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, বা আমি সেইটার মধ্যে ইনভলভ জানি না। তবে এটা বলতে পারি আমি অনেকের চিঠি বহন করেছি, প্রেমের চিঠি, দুঃখের চিঠি। কারণ আমি পোস্টালে কাজ করতাম এবং পিয়ন পোস্টে, পোস্ট মাস্টার নয় কিন্তু, আবার বলে দিচ্ছি, সেখানে করেছি। তো এখানে পূর্ণোদ্যপত্রী একটি ওই চিঠি রিলেটেড একটি কবিতা এসে যাচ্ছে। তো সেটা আমি করছি কথোপকথন 7 নম্বরে। তোমার চিঠি আজ বিকেলের 4টে নাগাদ পেলাম, দেরি হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম। আমার জন্য কান্নাকাটি, মনকে পাথর বানাও, চারুলতা আসছে আবার, দেখবে কিনা জানাও। কখন কোথায় দেখা হচ্ছে লিখনি এক ফোটাও, পিঠে পরীর ডানা দিলে এবার হাওয়াই ছোটাও। আসবে কি সে রেস্টুরেন্টে শীতাংশু যার মালিক, রূপলি ধান খুঁটবে বলে ছটপটাচ্ছে শালিক। যাই হোক, জানি না কেমন লাগছে। আমার ভাই উত্তীয় লিখেছে, তুমি চিঠি বহন করেছো, রানার কবিতাটি তোমার গলায় মানাবে। দেখো ভাই, আমি নিশ্চয় মানাবে, পরে একদিন নিশ্চয় শোনাবো। সময় বড় অল্প, এখানে কিছু সিলেকশন করে এসেছি। আর আমি এমন কোনো ফেমাস কোনো নই যে সমস্ত কবিতা আমার আয়ত্তে আছে। এটা ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং অন্য কাউকে তুমি যেটা আবদার করে সঙ্গে সঙ্গে শুনিয়ে দেবে, যাদের আবৃত্তি শুনে আমরা বড় হয়েছি। তাই সেরকম একটা লেজেন্ডের আমি নাম নিলাম। বর্ণালীদিও লিখেছে, ভালো লাগছে, এটা আমার পরম প্রাপ্তি। বর্ণালীদির সঙ্গে পরিচয় 29শে মার্চ সুদেশ নদীর সঙ্গে প্রোগ্রাম করতে গেছিলাম একটি কলকাতার রামমোহন লাইব্রেরিতে। সেখানে তাদের পারফরমেন্স দেখেছিলাম, পরে সেখান থেকেই পরিচয় করব। দিদিভাই আমাকে তখন থেকে মানে দিদিভাইয়ের আশীর্বাদ বা ভালোবাসা যাই বলি না কেন পাই। দিদিভাইয়ের প্রোফাইল থেকে অনেক কবিতা শুনি, এত সাবলীল, এফর্টলেস বলে, যেটা আমার খুবই ভালো লাগে দিদিভাইয়ের কবিতা। এখানে অমিতা দাস খুব সুন্দর, পরম প্রাপ্তি। লিমা দে লিখছে, খুব সুন্দর লাগছে। যখন একটা শিল্পী ভালো মন্দ যায় বলুক, যখন কেউ সেটাকে এনকারেজ করে, অত্যন্ত ভালো লাগে। আমার অনেক ভুল ভ্রান্তি অবশ্যই থাকবে, আমি গ্রামের ছেলে, আঞ্চলিক টানটা এখনও থাকবে। আর যারা একদম প্রথম থেকে, একদম ছোট থেকে তাদের একটা যে হ্যাবিটটা গ্রো করে, তাদের একটা রেডিমেড। সাইকেল চালানো, যে একজন বড় অবস্থায় সাইকেল চালা শেখে, তার যতটা পারফেকশন আসে, যারা একদম ছোট থেকে যারা শেখে তাদের যে পারফেকশন আসে, বড় হয়ে তাহলে একটু থাকে। তো ফলে আমার একটু ল্যাক থাকবে, এবং সেই ল্যাকটা থাকুক, আমার জাস্ট ভালো লাগাটাকেই আমি গুরুত্ব দিই। তো যারাই শুনছে খুব ভালো লাগছে, বলছে, তখন আমার নিজেরও ভালো লাগছে। তো রবীন্দ্র কবিতা বা নজরুলের কবিতা আপনারা প্রচুর শোনেন এবং বড় বড় শিল্পীর কণ্ঠে শোনেন। ফলে আমি অত বড় বড় লেজেন্ডদের কবিতা করতে যাচ্ছি না। আমার খুব ক্যাজুয়াল কিছু কবিতা, যেগুলো আনইউজুয়াল কবিতা আমার কাছে, যেগুলো হয়তো খুব বড় বড় এরা করে না, সেরকম 2-4টি কবিতা শোনানোর চেষ্টা করছি। শ্রীজাত আমার অত্যন্ত একজন প্রিয়। শ্রীজাতের একটি লেখা, আবহাওয়া তখন প্রচণ্ড গরম উত্তপ্ত, একটু বৃষ্টি এলে তো ভালোই হয়। তো আমরা চেষ্টা করি শ্রীজাতের কবিতা একটু বৃষ্টি আনবার, যদি একটু রিলিফ পাই কবিতার মাধ্যমে। ছায়ে বদ্রা কারে কারে আমার রামদাসী মালহারে, মারে আমির ভীমসেন তোমায় কে বাঁচাতে পারে। এমন বিজলি হানা শ্রাবণ, কোমল গান্ধারে উদ্ভাবন, দূরের কোনো গায়ে আবার ভিজেছে স্কাপন। ফোঁটা ঝরছে অবিরত, নিঝুম ঘোড়ার খুরের মতো, তারই তীর্যকিয়া ছুরি তোমায় রাখেনি অক্ষত। সান্দ্র মেঘের ভিড়ে পলক উড়িয়ে দাও ছিঁড়ে, কখন দেখব তোমায় চুল ঝাঁকাতে
গমকে আর মিড়ে, দুই নিখাদের টানে হৃদয় ভেঙেছে মাঝখানে, সেসব আর কেউ না জানুক, জানে বৃষ্টি সবই জানে। ছায়ে বদ্রা কারে কারে আমার রামদাসী মালহারে, আজ জল পাঠাবো তোমায়, দেখি কে আটকাতে পারে। জানি না কেমন বললাম, তবে বৃষ্টি নামানোর একটা চেষ্টা করলাম। তবে প্রচণ্ড দাবদাহতে সবটার সঙ্গে কার্যকারণ সম্পর্ক থাকে। যে দহন যদি বেশি হয় তাহলে বৃষ্টি নামবে, সেটা আমাদের প্রাকৃতিকভাবে হোক বা আমাদের ভেতরে যখন অন্তর্দহন হয় তখন আমাদের অশ্রুর মতো একটা ভেসে আসে, সেখানেও লাস্টে দহন থেকে তার বৃষ্টি, তার পরিসমাপ্তি হয়। তো সেরকম সৌরভ চক্রবর্তীর একটি কবিতা আগুনের শর্তগুলো শোনাচ্ছি। আগুনের শর্তগুলো কঠিন, খোরাক খোঁজে অসংযত হওয়ার, অন্তমিল কবিতাই বেঁচে থাকে, কজন জানে কবির চলে যাওয়ায়। এক ঝড়েতেই মচকে যাওয়া ফুল, শুধরে নেওয়াও এক ধরনের নেশা। আমরা যাকে দাবানল বলে জানি, আগুনের সাথে আগুনের মেলামেশা। ঝড়ের গতিতে তাল মিলিয়ে ছুটুক এ বসন্ত অসুখের মতো ছোঁয়াচে, শব্দের দেহে শব্দ পুড়িয়ে তুলে মৃত কবিও বেঁচে থাকে তার আওয়াজে। আগুনের অঙ্কগুলো সহজ, ঝলসে দেওয়ার দলিল যেখানে দাহ্য, আবহাওয়ার পূর্বাভাস মতে সব দহনেই বৃষ্টি অনিবার্য। তো বৃষ্টি অনিবার্য, যে দহন প্রচণ্ড মাত্রা, আমরা জানি যে প্রচণ্ড তাপ হলে, এটা বিজ্ঞান ব্যবস্থা, তাপ হলে বাতাস ভারী হয়ে উপরে চলে যায়, ঝোড়ো বাতাস বয় সেই জায়গাটা শূন্যস্থান পূরণ করতে, তারপর বৃষ্টি নেমে আসে। তোমরা মনে প্রাণে সবাই বৃষ্টি চাইছি, তো এই কবিতার মাধ্যমে বৃষ্টি আসুক। আমার খুব প্রিয় একজন কবি সাদাত হোসেন, তার সমস্ত কবিতা তো মুখস্থ নেই, খুব ছোট্ট আমি 4টে লাইন বলবো। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো একটু পড়ে নিই। বিপাশাদি লিখছে সুন্দর, লীনা দে খুব সুন্দর লাগছে, যাক পরম প্রাপ্তি। অমিতা দাস লিখছে দারুণ। আর বিপাশাদি ভাই যে স্কুলের টিচার, তার খুব কাছাকাছি আমার বাড়িটা এখানে, ঠিক আছে, গোরাবাজার শ্মশানঘাট পেরিয়ে এখানে বিপাশাদি স্কুলে, একটি প্রাইমারি স্কুলে আমার এখানে শিক্ষকতা করেন। পরশুদিনই কথা হচ্ছিল আমার। তো যেটা বলছিলাম, সাদাত হোসেনের একটি 2-4 লাইন ছোট্ট একটি কবিতা, কিন্তু খুব সুন্দর ফিলিংস আছে, এটা আমার মনে হয়েছে। ওগো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। তাকাস কেন, আকাশ কেন আমার বুকে আকাশ, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। যাই হোক, সেই ফিলিংসটা তুলে ধরবার চেষ্টা করলাম। যাদের এরকমটা হয়, যাদের চোখের মায়াবী চোখ, সেই চোখ দেখে অনেকেই কি বলবো থমকে দাঁড়ায়, বা তাদের চোখ কারো মন কেড়ে নেয়, সেই চোখে ডুব দিতে চাই কোনো প্রেমিক, কোনো প্রেমিকার। তো সেই ফিলিংসটা সাদাত হোসেন তার কবিতায় তুলে ধরেছে, আমি চেষ্টা করলাম সেটাকে তুলে ধরবার। জানি না কেমন লাগছে, কমেন্ট আসছে, সবার উত্তর হয়তো দিতে পারছি না। তো আমি একটু অন্য ভিন্ন স্বাদের একটি কবিতা পড়বো আর কি। তো যাই হোক, হাতের কাছে যেটা পারছি। আবার একটি কৌশিকের একটি কবিতা আসছি। মূলত আজকে প্রেমের কবিতায় বেশি বেছে নেওয়া হয়েছে। আমার বন্ধু কৌশিক, তার একটি কবিতা করছি। প্রিয়তমা, রোদ হয়ে যদি পায়ে পায়ে লেগে থাকি, মেঘ হয়ে যদি জানালায় দিই টোকা, তোমার সাধের ফুলদানি জুড়ে যদি রডোডেন্ডন রেখে আসি এক থোকা,
তাহলে তোমার মন পাবো প্রিয়তমা। ঠোঁটেতে থমকে এখনো একটি দাবি, আমার বুকের হাহাকার দাবানলে তুমি জল হও ষোড়শী কুলপ্লাবী। তারপর যদি মরে যেতে হয় যাব, অথবা যেদিকে ইচ্ছে দেবই পারি। তোমার জন্য জন্মান্তর পেলে ভালোবাসবে না, সত্যি বলো তো নারী, ভালোবাসবে না, সত্যি বলো তো নারী। যাই হোক, বিপাশাদি ভালো লাগছে বলছে, বা তার সিম্বল দিয়ে বোঝাচ্ছে ভালো লাগছে, এটা আমার পরম প্রাপ্তি। এবার একটু স্বাদ বদল করবার চেষ্টা। তবে স্বাদ বদল মানে প্রেমেরও তো বিভিন্ন ধরনের মানে স্বাদ আছে, বিভিন্ন ফ্লেভার আছে। সুবোধ সরকার একটি কবিতা শুনেছিলাম যে একটি প্রেমিক একটি প্রেমিকাকে প্রায় 37ভাবে চুম্বন করতে পারে, সেরকম প্রেমেরও বিভিন্ন অভিব্যক্তি হয়। তো শ্রীপঞ্চমীর ভ্যালেন্টাইন, আমরা বাঙালিরা বলেই থাকি যে আমাদের সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে। এবার কোইন্সিডেন্টলি এবারের সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একই দিনে পড়েছিল এবার। তো আমার এবারের সিলেকশনে আছে তন্ময় চক্রবর্তীর একটি কবিতা, শ্রীপঞ্চমীর ভ্যালেন্টাইন। খুব ছোট্ট ছোট্ট সূক্ষ্মভাবে তুলে ধরা চেষ্টা হয়েছে, কবি তন্ময় চক্রবর্তীর কবিতা। তো আমি জানি না কতটা সেটা তুলে ধরতে পারবো, ছবি আঁকতে পারবো, চেষ্টা করছি। শ্রীপঞ্চমীর ভ্যালেন্টাইন। সূর্য উঠছে শ্রীপঞ্চমীর হলুদ গন্ধ গায়ে, ঘুড়ির মাঞ্জা পাঞ্জাবিতে আজকে কে আটকায়। ঠাকুর জানে কি রাত পোহালেই আমি শাহরুখ খান, সিনেমা হলের অলিতে গলিতে মৌপ্রিয়া মেরি জান। বেপাড়ায় যাব খুব রং নেব তোর হাই হিল শাড়ি, একলা সবাই আমি বান্ধবী সিগারেট তুমি আড়ি। দুপুর গড়াবে খিচুড়ির ভোগে অঞ্জলি আর চোখে, ক্লাস 11 সব হাইফেন সানগ্লাসে মাখা সুখে। বিকেল থেমে যা সন্ধে পালাও বাংলা ভ্যালেন্টাইন, পরশু থেকে তো ফুল সিলেবাস বড় ম্যাম কড়া আইন। আজকে শুভম কালকে বুবুন তোর মতিগতি ভালো না, বই খাতা ছুঁয়ে মানত করেছি তুই তো আমার আর কারো না। রাত্রি নামছে বাড়িতে ডাকছে আর একটু টাঙ্গা কাকু, আগামী বছর সাজাবো তোকেই সরস্বতী ঠাকুর। তো সরস্বতী পুজোর ওই দিনটিকে মানে ছোট ছোট অনুভূতি দিয়ে তুলে ধরবার চেষ্টা হয়েছে, সেটা শোনালাম। জানি না কেমন সেটা আমি ছবি আঁকতে পারলাম, ভালো লাগছে কিনা। এখানে মীনাক্ষী ব্যাপারীকে দেখতে পাচ্ছি, উনি নিজেও একজন ভালো আবৃত্তি শিল্পী। গোবরডাঙ্গা আমার ফেসবুক বন্ধু। আসলে বেশিরভাগই ফেসবুক বন্ধু যারা আননোন, পরে তারা নোন হয়ে গেছে, তারা বেশিরভাগই আবৃত্তির সঙ্গে যুক্ত, তাদেরই বেশি। কবি এবং এখানে অনেক নতুন অনেক কবি আছে যাদের কবিতা আমার ভালো লাগে। এখনকার বন্ধু কৌশিক তো আছে, তাছাড়া আমাদের এখন আমার স্যার প্রভাত কুমার মণ্ডল, এটা অনুষ্ঠানটা দেখছেন না জানি না, স্যারের আজকে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমাকে অনেকদিন আগে যাওয়ার কথা বলেছিল, কিন্তু খুব এক্সট্রিমলি সরি স্যার, আমি মনে ছিল না। পরে আপনার পোস্ট দেখে খুব খারাপ লাগলো। তো আবার স্যার প্রভাত কুমার মণ্ডল, উনি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কবিতা লিখেন, ভালো কবিতা লিখেন, আপনারা শুনবেন। আর আমাদের দিদি আলোক বন্যা সুদেশনাদি, আমি এখন ওনার তত্ত্বাবধান আছি। তার আগে আমি শর্মিষ্ঠা কথাকলির কাছে কিছুদিন শিখেছিলাম অনলাইনে। তারপর সৌমেনদা আমার গুরু, তো সেখানে সৌমেনদার ওখানে টাইমিংটা আমার একটু সমস্যা হচ্ছিল, স্কুল থেকে ফিরতে ফিরতেই আর এনার্জি থাকছিল না, ফলে ওই জায়গাটা থেকে সরে এসে আমি এখন বর্তমানে সুদেশনাদি। তো প্রত্যেক গুরুকে আমি সম্মান দিয়েছি, যারা আমার গুরু
শিক্ষাগুরু, আমার আবৃত্তি গুরু প্রত্যেকে আমার একদম প্রথমেই ওটাতে অনুষ্ঠান শুরু করেছি। তো আবার একটু অন্য জায়গায় চললাম, প্রেম থেকে একটু অন্য জায়গায়, যে আমাদের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তো বর্তমান পরিস্থিতিতে যে মেয়েদের যে অবস্থান, আমরা যতই আমরা বলি অ্যাডভান্স, তো সেই জায়গায় আমাদের এখনকার দুর্গাগুলো মা দুর্গার কাছে ইন্সপিরেন্স পেয়ে কেমনভাবে চলবে, এগিয়ে চলবে তাদের পথে, সেইটা কবি দধিচি চক্রবর্তীর একটি কবিতা অভিযোজন, যেটা আমার স্কুলের মেয়েদেরকে আমি গ্রুপভাবে এটা করিয়েছিলাম। মানে আমি নিজেও শিখছি, আর সেখানে গ্রামের একটি স্কুল, সেখানে তো তেমন কিছু মানে তারা এন্টারটেনমেন্ট সুযোগ পায় না, ফলে আমার সামান্যতম পুঁজি সেইটা দিয়ে আমি ওদেরকে একটু গাইড করার চেষ্টা করি। আমি নিজেও কারো কাছে গাইডেন্স নিচ্ছি, আবার যেটুকু শিখছি সেইটুকু দিয়ে ওদেরকে আমার স্কুলের প্রোগ্রামগুলো, সেই জন্য আমি অবশ্যই আমাদের স্কুলের হেডমাস্টার মশাই এবং আবার খুব গাইড করেন এবং ইন্সপায়ার করেন নবনীল চ্যাটার্জি মশাই। জানি না দাদা প্রোগ্রামটা দেখছি কিনা, পরে দেখলেও আমার দুজন আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেন যাতে প্রোগ্রামে করার জন্য। এবং তার সঙ্গে শুধুমাত্র তারা দুজনেই বাংলার মানে টিচার, বাংলা বিভাগের হেডমাস্টার মশাইয়ের মাদার সাবজেক্ট বাংলা, যদিও তিনি হেডমাস্টার মশাই তো পরে কোনো সাবজেক্টের হন না, ওভারঅল হেড উনি দারুণ ইন্সপায়ার করেন, এটা অস্বীকার জায়গা নেই। এবং নবনীল দা আমাকে প্রচণ্ডভাবে মানে আশ্রয় প্রশ্রয় দুটোই দেন, বলে স্কুলের প্রোগ্রামগুলো আমি করতে পারি। মানে 45 কিলোমিটার দূর থেকে জার্নি করে যাওয়ার পরে প্রচণ্ড শারীরিকভাবে পরিশ্রম হয়, এটা অস্বীকার করা যায় না, কিন্তু আমার স্কুলটি এতটাই ভালো, সেখানে গিয়ে আমি একটা রিলিফ পাই। প্রত্যেক স্কুলের সমস্ত কলিগ থেকে শুরু করে এলাকার দীর্ঘদিন 18 বছর আছি, আমার অনেক ছাত্রছাত্রী এখানকার অনুষ্ঠান দেখছে, তাদের সঙ্গে একটা একাত্ম হয়েছি। আমার স্কুলটা আমার খুব রিফ্রেশমেন্টের জায়গা, আমার ভালো লাগে, তাদের সঙ্গে জড়িয়ে যাই। জানি না সেই ভালো লাগাটা কতদূর রাখতে পারবো। আমি সবার কাছে, ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছি যেন আমার স্কুলটাকে ভালোবাসতে পারি। 18 বছর স্কুলে আছি, এখান থেকে যারা জানে দীর্ঘ পথ, প্রায় 2 ঘন্টা লেগে যায় স্কুলে পৌঁছতে। সকাল 8:30টার মধ্যে এখান থেকে বেরোতে হয়, বাড়ি থেকে রওনা, তবেই স্কুল ইন টাইমে পৌঁছে যাই। চেষ্টা করি সেই স্কুলে ভালো সময় কাটানোর। আর বিপাশা দিত এখানে অনেকে আছে আর শিক্ষার সঙ্গে যুক্ত, এবং আমার অনেক ছাত্রছাত্রীও আছে। আর সবাই, আর বিশ্বজোড়া যদি পাঠশালা হয় তাহলে সবাই কি শিখছে, ফলে শিক্ষক বা শিক্ষার্থী, আমরা কেউ শিক্ষক, আবার দুটোই আমরা শিক্ষার্থী এবং শিক্ষক। মানে ইচ টাইম মানে নেভার স্টপ লার্নিং, বিকজ লাইফ নেভার স্টপ টিচিং। বিশ্বজোড়া পাঠশালা ফলে চলতে থাকে। মোর উই লার্ন, মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। আমরা যত শিখি তত মানে বুঝতে পারি যে শেখা কত বাকি আছে। তো স্কুলে আমার ছাত্রদের কাছে অনেক কিছু শিখি। আর সুদেষ্ণাদির কাছে যেগুলো শিখলেও মানে সুদেষ্ণাদির কাছে শুধু কবিতা শিখিনি, একটি মানুষ যে কোনো পরিস্থিতি কীভাবে, কলকাতায় প্রোগ্রাম করার কয়েকদিন আগে একটি বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানে সুদেষ্ণাদি, আমরা সবাই ধরে নিলাম প্রোগ্রামটা ক্যান্সেল, সে তো হাল ছাড়বেন না, প্রোগ্রাম হবেই পলাশদা, আমার শরীর যেমনই থাকে আমি প্রোগ্রামটা করব। তো এবং সুদেষ্ণাদি আজ পর্যন্ত কোনো রাগ দেখিনি, এত ধৈর্য, এবং বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দেরকে যেভাবে শেখান, সেটা আমার কাছে পরম মানে একটা আশ্চর্য। অনেক কিছু শিখি সুদেষ্ণাদির কাছে, ফলে শেখার ব্যাপারটা আমার থাকেই। আর আমার স্কুলের 5-6 ছেলে যা ছোটো ছোটো, তারা আমার ঘাড়ে যাবে কার্যত বলতে গেলে, বরঞ্চ বড় ছেলেরা একটু ভয় পায়। ফলে আমার সব থেকে ভালো বন্ধু আমার স্টুডেন্টরা। তা যাই হোক, জানি না বেশি বকে ফেলছে কিনা। তো যেটা আসছিলাম, আবার চলে আসবো স্কুলের ছাত্রছাত্রীকে, বিশেষ করে ছাত্রীদেরকে এটা আমি করিয়েছিলাম বিদ্যাসাগরের জন্মদিনে অভিযোজন। মানে বিদ্যাসাগর এবং মেয়েরা দুটো খুব ভালো যায় বলতে গেলে। বিদ্যাসাগর মেয়েদেরকে বাইরে বেরিয়ে আনার জন্য বিদ্যাসাগরের যে অবদান, সেটা বলে শেষ করার নয়। তো যাই হোক, আমি এবার একদম আরেকটি কবিতায় চলে যাচ্ছি, অভিযোজন, দধিচি চক্রবর্তীর লেখা। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাঁজে
গোটা 10 অস্ত্র রাখ, পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকে খেলনা কর, পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করেই শরীর গর, পায়ে ঝুমুর মলনা পরে জুতোর নিচে পেরেক রাখ, বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক থাক, চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার, পোশাক নূতন কিংবা ছেঁড়া, পিন গেথে নিস গোটাচার, অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক, অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক, এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক, এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ, পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব, চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না, দুলফিতে নয় এবার মেয়ে, অস্ত্রে সাজিস দুর্গা মা, ঘরে ঘরে দুর্গা আমার নিঃবুঝে এই সত্যতা, ঘরে ঘরে দুর্গা আমার নিঃবুঝে এই সত্যতা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। সত্যি তাই, মেয়েদেরকে যে কোনো জায়গায় গিয়ে পরিস্থিতির সঙ্গে সামলাতে হবে। এই জন্য মনে পড়ে যায়, আমি 2017 এবং 18 সালে আমাদের স্কুলে তখন মানে পার্মানেন্ট কোনো ফিমেল টিচার ছিলেন না, অর্থাৎ ম্যাডাম ছিলেন না, ফলে সেলফ ডিফেন্স ট্রেনিং বলে যেটা অনলি মেয়েদের জন্য দেওয়া হয়েছিল, সেখানে আমি এবং আমাদের স্কুলের শিক্ষক সমরেশবাবু একবার গার্লস কলেজ থেকে এবং একবার কৃষ্ণনাথ কলেজ থেকে, যে কলেজে আমি ছাত্র কৃষ্ণনাথ কলেজ, সেখান থেকে দুবার সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যবস্থাপনায় দুবার সেলফ ডিফেন্স ট্রেনিং হয়েছিল, সেখানে আমি ট্রেনিং নিয়েছিলাম। সেখানে মেয়েদেরকে কীভাবে মানে সেলফ ডিফেন্স দেবে সেই ট্রেনিং শেখানো হয়েছিল। সেখানে কিছু বডি ল্যাঙ্গুয়েজ এবং তারপরে কিছু বিভিন্ন ব্যায়াম, শরীরচর্চা থেকে শুরু করে মানে ক্যারাটে টাইপের বা বিভিন্ন টেকনিকগুলো শেখানো হয়েছিল। সেগুলো গিয়ে আমি এবং সমস্ত স্টুডেন্টদেরকে, মেয়েদেরকে সেগুলোকে শেয়ার করেছিলাম, একটু আমরা প্রায় করেছিলাম এবং সেটা মাঝে মাঝে সেই ক্লাসটা করতাম, এখনও করি। মানে যতই আমরা যুগ এগিয়ে চলেছে বলছি, তবু এখনও মেয়েদেরকে নিয়ে বিভিন্ন সামাজিক সমস্যাগুলো থেকেই যায় এবং আমি খুব খারাপ লাগে, আমি শিক্ষক হিসাবে কিছুটা ব্যর্থ এই কারণে বলি যে আমার স্কুলেও কিন্তু খুব আর্লি ম্যারেজ হয়, মানে 18 ইয়ার্সের আগে। এই যে আমাদের যে কন্যাশ্রী প্রকল্প আমাদের রাজ্য সরকার থেকে চালু করেছে, সেটাও হ্যাম্পার হয়। বিয়ে হয়ে যাওয়ার পরেও অপ্রিয় সত্য কথা যে অনেকেই সেই কন্যাশ্রী পাচ্ছে, কিন্তু তা এমটা যেটা আসলে এমটা হচ্ছে, তারা কেউ 9-এ পড়তে, 10-এ পড়তে বা 11, 12-এ পড়তে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, আর্লি ম্যারেজ হচ্ছে এবং বাড়ি থেকে একটা মেয়েদেরকে বোঝ হিসাবে এখনও দেখা হয় এবং আর্লি ম্যারেজ দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে নিরাপত্তাহীনতায় ভোগে, বাড়ির পরিবারের লোকেরাও বিয়ে দিতে চায়। তো মেয়েদেরকে বর্তমান পরিস্থিতি কীভাবে চলতে হবে তারই একটি খুব সুন্দর এই কবিতায় মানে তুলে ধরা হয়েছে, সেটাকে চেষ্টা করলাম বলবার। তো জানি না আমার কাছে এখন সময় কত হলো, বিরক্ত লাগছে কিনা জানি না। যাক, দিদি আমাদের সুদেশ নাদি আমার টিচার কাম মেন্টর লিখছে, একদম সত্যি কথা, ভালো লাগলো। মালতী মজুমদার লিখছে, খুব ভালো লাগছে, যাক পরম প্রাপ্তি, প্রত্যেকে ধৈর্য সহকারে শুনছে এবং তাদের যে ভালো লাগা সেটা আমার পরম প্রাপ্তি। আর এই প্রাইস গ্রুপ যে আমাকে সুযোগ করে দিয়েছে, এই ফিলিংসটা আমার প্রাইসলেস। তো আবার জয় গোস্বামীর কবিতা একটু চলে যায়। তো এই যে ঘেমে নে একাকার, যদি একটু স্নান করে নিই তাহলে একটু রিফ্রেশমেন্ট আসবে। তো এই কবিতা করতে করতে তো আর শাওয়ারে গিয়ে স্নান করে আসা নয়, তো কবিতার মাধ্যমে একটা স্নান করে নিই। জয় গোস্বামীর একটি কবিতা, স্নান, চেষ্টা করছি ভালোভাবে তুলে ধরবার আমার সাধ্য মতো। সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই, তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার। আজ অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে, জানি
পুরুষের কাছে দস্যুতায় প্রত্যাশা করেছ। তোমাকে ফুলের দেশে নিয়ে যাব বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে, জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার অধিকার চাইতে এসেছি, যদি আমি বলি আমি সে পুরুষ যার জন্য এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার, শোনো আমি রাত্রিচর, আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা। সমস্ত যৌবন ধরে ব্যাধিঘোর কাটেনি আমার, আমি একা দেখেছি ফুলের জন্ম। মৃতের শয্যার পাশে বসে জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি। দেখো সেই মরুভূমি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত। যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির এই কবিকে। সে যদি সংকোচ করে তবে লোক সম্মুখে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে জ্বালাও অসমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি চলন্ত পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। জানি না কেমন লাগছে। যাক, সুদেষ্ণাদি লিখছে যে দর্শক বাড়ছে, কবিতা শোনান, খুব সুন্দর, পরম প্রাপ্তি। যখন আমার টিচার কাম মেন্টর আমাকে উৎসাহ দেন, তার ভালো লাগাটা বোধহয় একটা বাড়তি মাত্রা যোগ করে। গায়ত্রী দি এসছে, গায়ত্রী দি আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং গায়ত্রী দির সঙ্গে বিগত কয়েক পরিচিত। আরেকটা বলেনি, আমরা গায়ত্রী দির সঙ্গে কয়েকটি ডুয়েট কবিতা করেছি, যেগুলো কিন্তু পাবলিকের ভালো লেগেছে, আমরা প্রচুর রেসপন্স পেয়েছি। এবং গায়ত্রীদির সঙ্গেও আমি আবার একটি ডুয়েট করব, আমরা ঠিক করেছি, খুব শীঘ্রই সেটা নিয়ে আসব। অনেকের সঙ্গে ডুয়েট করার ইচ্ছা আছে, জানি না বর্ণালী ম্যাডাম যদি কোনোদিন সুযোগ দেন তো বর্ণালী ম্যাডামের সঙ্গে একটি ডুয়েট করার ইচ্ছা আছে। আসলে বড় বড় শিল্পী তাদের সঙ্গে করলে আমার লেভেলটা একটু বুঝতে সুবিধা হয়, বা তাদের গাইডেন্সটা বা তাদের আশীর্বাদগুলো খুব দরকার হয়। বাংলা কবিতার সময় যত কম ইংরেজি শব্দ ব্যবহার করবেন ভালো লাগবে। যাই হোক, আমি ক্ষমাপ্রার্থী, আসলে আমার বিষয়টি ইংরেজি, সেই জন্য চলে আসে। যাই হোক, আমি পার্থদাকে খুব সম্মান জানিয়ে বলছি, চেষ্টা করব মানে ইংরেজি শব্দটাকে মানে অ্যাভয়েডটাও আবার ইংরেজি চলে আসছে, মানে ঠিক আছে যতটা পারবো কম প্রয়োগ করব। ঠিক আছে, ভালো লাগছে তো কিনা বলবেন। যাই হোক, রিম্পা আমার ছাত্রী, রিম্পা দত্ত রায়, দত্ত দে, সে নিজে একজন খুব ভালো আবৃত্তি শিল্পী, এটা বলেনি। ও সম্ভবত মুনমুন মুখার্জির কাছে শিখতো, এখন শেখে কিনা জানি না, তবে ভালো আবৃত্তি করে। আমার স্কুলের প্রোগ্রামগুলোতেও করেছে। বা গত বছর যখন রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী আমরা অনলাইন করেছিলাম, মানে স্কুল ছুটি থাকে সেই সময়, গ্রামের স্কুলগুলোকে সবাই কম্প্যাক্টভাবে প্রিপারেশন করে পাওয়া যায় না, তো হেডমাস্টারমশাই এবং নবনীল দা বললো যে তুমি করলে করো, ছাত্রদেরকে জোগাড় করে দিতে করো। এবং আমাদের হেডমাস্টারমশাইয়ের মেয়ে অনন্যা, সেও ভালো কবিতা করে, আর রিম্পা দত্ত দে, সেও ভালো আবৃত্তি করে। তো রিম্পা কালকে বলেছিল হ্যাঁ স্যার শুনবো। তাই যাক, রিম্পা ভালো লাগছে, লিখেছে খুব সুন্দর স্যার, এটা ভালো লাগছে। ও নিজে যেহেতু কবিতা বলে, আবৃত্তি বলে। তো জয় গোস্বামী যখন শোনালাম, আরেকটি জয় গোস্বামী শোনাই তো আমাদের ঠিক আছে, পার্থদার কথাটাই মান্যতা দিয়ে, আমাদের বাংলা এত সুন্দর ভাষা, এত মিষ্টি ভাষা, তো ইংরেজি বাদ দিয়েও আমাদের মাতৃভাষা মাতৃদুগ্ধের ন্যায় সুন্দর আমাদের বাংলা ভাষা, মাতৃভাষা। তো জয় গোস্বামীর একটি কবিতা, পার্থদার এই কথার রেস ধরে আমি চলে যাচ্ছি। বৃষ্টি ভেজা বাংলা ভাষা। কে মেয়েটি হঠাৎ প্রণাম করতে এলে, মাথার উপর হাত রাখিনি, তোমার চেয়েও সসংকোচে এগিয়ে গেছি তোমায় ফেলে। ময়লা চটি ঘামের গন্ধ নোংরা গায়ে, হল ভরা লোক
দেখছে সবাই, তার মধ্যেও হাত রেখেছ আমার পায়ে। আজকে আমি বাড়ি ফিরে স্নান করিনি তোমার স্পর্শটুকু রাখবো বলে। তোমার হাতের মুঠোয় ভরা পুষ্করণী, পরিবর্তে কি দেব আর? আমার শুধুই 2-4 পাতা লিখতে আসা। সর্বনাশের এপার ওপার দেখা যায় না, কিন্তু আমি দেখতে পেলাম রাঙা আলোয় দাঁড়িয়ে আছে সে শব্দ, সে কীর্তির আশা, যে পাঠালো অচেনা ওই মেয়ের চোখে 2-1 পলক বৃষ্টি ভেজা বাংলা ভাষা। সত্যি তাই তো, আমাদের বাংলা ভাষা এত মিষ্টি একটা ভাষা। চেষ্টা করলাম শোনানোর বৃষ্টি ভেজা বাংলা ভাষা। তো আমার একজন খুব প্রিয় কবি রুদ্র গোস্বামী, তার একটি লেখা পাঠ করব। ওটা পাচ্ছি না আমি, একটু পরে দেখছি, কারণ ওটা পাঠ করব না, পেয়েছি। হ্যাঁ, এটা পাঠ করছি। ওগুলো বললাম বেশিরভাগই মুখস্থ বললাম। এবার একটা রুদ্র গোস্বামী আমার প্রিয় কবি, তার একটি কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম হচ্ছে চোখ। তুমি চলে যাওয়ার পর স্লিপিং পিল অথবা নেশার গ্লাস কোনোটাতেই আমাকে ছুঁতে পারেনি, কেননা আমি বিশ্বাস করি মৃত্যু অথবা বকে যাওয়া কোনোটাই ভালোবাসার প্রতিশব্দ নয়। শুধু অফিস ফিরতি পথে যখন স্ট্রিট লাইটগুলো পাখির চোখের মতো তাকিয়ে থাকে আর রাস্তার বাঁকগুলো মনে করিয়ে দেয় একটা লোক একা, কি ভীষণ একা, তখন এই ভেবে কষ্ট হয় এমন একটা সঞ্চার ওদের চোখের উপর দিয়ে, ওদের বুকের উপর দিয়ে তোমার হাত ধরে আমি আর কখনো হেঁটে যেতে পারবো না। হ্যাঁ, আর কখনো হেঁটে যেতে পারবো না। ঠিক আছে, এবার আমার আবার প্রিয় কবি শ্রীজাতের আরও একটি কবিতা শোনাচ্ছি। আমার হ্যাঁ, অনিন্দিতা দি ভাই এসছে। অনিন্দিতা দি ভাই আমাকে খুব উৎসাহ দেয়, একজন প্রথিতযশা শিল্পী, অনেক পুরনো, মানে প্রচুর কিছু শিখি। আসলে আমি তো স্টুডেন্ট, অনিন্দিতাদের কাছে প্রচুর শিখি এবং আমাকে খুব নিজের ভাইয়ের মতো ভালোবাসে, পরম প্রাপ্তি প্রচণ্ড। আজকে সকালেও বলেছে ভাই তোমার প্রোগ্রাম আমি শুনবো। তো দিদি ভাইয়ের, অনিন্দাদের আশা আমার প্রোগ্রাম শোনা আমার কাছে পরম প্রাপ্তি, গাইড করে। দিদি লেখা একটা কবিতা করেছিলাম, আজ সকালে বলেছে আমি শুনবো। আমি বলছি দিদি ভাই আমি তো এখনও ঠিক আছে ফেসবুক লাইভে, আমি এখনও তো শিল্পী হয়ে উঠতে পারিনি। তো বললো যে না, তাই বললে হয়, তুমি তো বেশ চর্চা করোই, আমি শুনবো প্রোগ্রাম। সেটা দিদিভাই বলেছে এবং দিদিভাই এসেছে অনিন্দিতা দি, এটা আমার পরম প্রাপ্তি। যাক, এবার একটি আমি খুব আনইজি ফিল করি, তো কাজেই আমার যেগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে বা তাড়াহুড়ো করছি সেগুলো ভুল ত্রুটি মার্জনা করবেন, পাশে থাকবেন আর গাইড করবেন, আশীর্বাদ করবেন। এর বেশি কি বলতে পারি? ভালোবাসি তাই করা। তো অনেকেই আমাকে যারা খুব শুভাকাঙ্ক্ষী, আজকেও একজন আমার খুব প্রিয় একজন কাছের লোক বলেছে যে তুমি একটু আস্তে আস্তে বলবে, কিন্তু আমি বেসিক্যালি আমি মানে রেস্টলেস, চঞ্চল, সরি পার্থদা আবার ইংরেজি বলে ফেলছি, চঞ্চল প্রকৃতির। তো কবিতা তো ধীর স্থির। তো এক দিদিভাই আজকে বলেছে যে না, ধীর স্থিরভাবে বলবে তাহলেই ভালো হবে। সে একদিনে কি আমি শিখতে পারি? তো সেই দিদিকে বলেছি মনে মনে তুমি পিছন দিক থেকে টানবে আমাকে। তো যাই হোক, সে দিদিভাই আশীর্বাদ করছে, আমার বিশ্বাস। আমি শ্রীজাতের একটি কবিতা আবার করছি, আমার খুব ভালো লাগে। শ্রীজাতের লেখাগুলো খুব ক্যাজুয়ালভাবে পড়তে ভালো লাগে।
মানে পড়ছি তা মনেই হয় না। সে আর আমি বলে একটি কবিতা। তার যেরকম তছনছিয়া স্বভাব, ঝড়ের পিঠে সাওয়ার হয়ে আসে, আমিও তেমন অজপাড়াগার নবাব, সন্ধেবেলা মুক্ত ছড়ায় ঘাসে। তার যেরকম বিরুদ্ধতার মেজাজ, হঠাৎ করে উল্টো দিকে ছোটে, আমিও তেমন আগুন জলে ভেজা, সময় বুঝে ঠোঁট বসাবো ঠোঁটে। তার যেরকম উল্টো পাল্টা খুশি, হালকা রঙের বাতাসে চুল বাঁধে, আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি, কেমন একটা গন্ধ ছড়াই ছাদে। তার যেরকম মন খারাপের বাতিক, সন্ধ্যা হলে ভাল লাগে না কিছু, আমিও তেমন জলের ধারে হাঁটি, বুঝতে পারি আকাশ কত নিচু। তার যেরকম জাপটে ধরে সোহাগ, আমায় ছাড়া চলে না একদিনও, আমিও তেমন দু চার লাইন দোহা, লেখার উপর ছড়িয়ে থাকা তৃণ। জানি না কেমন লাগছে। তো অনিন্তা দিভাই বলছে যে চলো চলো সব ঠিক আছে। ঠিক না থাকলে ভাইকে ঠিক আছে বলতে হবেই না, এনকারেজ করতেই হবে। ভালো বাসে যারা, তারা সবসময় ভালো দিকটাই দেখে। আর কিছু লোক তো ছিদ্রান্বেষী থাকে, তারাও আমার, আমি বলবো তারা আশীর্বাদ আমার, বরঞ্চ তারা বেশি অনেক আমাকে মোটিভেট করেছে, আমার ভুল গুলো ধরিয়ে দিয়ে। তবে সমালোচনা অবশ্যই আমি খুব ভালোবাসি, কিন্তু যখন কেউ ইন্টেনশনালি যখন কেউ সেটাকে মানে ছিদ্রান্বেষীর মতো ধরে ডিমোরালাইজ করলে সেটা খারাপ লাগে। অর্থাৎ গঠনমূলক সমালোচনা সবসময় কাম্য। সেটা আমার একজন শিক্ষার্থীর কাছে হতে পারে, একটা বাচ্চা ছেলের কাছ থেকে বলতে হয়। আমার মেয়ে তো আমাকে শেখায়, বাবা এত তাড়াতাড়ি বলছে কেন। আমার মেয়ে আমাকে প্রচণ্ড বকে। আমার যদি খুব ভালো টিচার আমার মেয়ে কিন্তু ক্লাস 6-এ পড়ে, প্রজ্ঞা, ও কবিতা বলে, ও আমার বেস্ট টিচার। আর আমার 5-6-এর ছেলেমেয়েরাও কিন্তু ওকে খুব কি বলবো, তাদের টাবদারগুলো বেশি করে, বরঞ্চ উঁচু ক্লাসের ছেলেরাই আমাকে একটু ভয় পায়, নিচু ক্লাসের ছেলেরাও কিন্তু আমাকে ভয় পায় না, এবং তাদের কাছে শিখি। আর আমার মেয়ে আমার কিন্তু ভালো টিচার, মানে সত্যি ওই বলে বাবা ঠিক হলো না, এটা তুমি ঠিকভাবে চলছো না, এগুলো বলে। কাজেই এইরকম যারা বলে তারাও দরকার আছে, ভালোবাসার দরকার আছে। কেউ পিছন টানবে বা ছিদ্রান্বেষী, তারাও আমার আশীর্বাদ, এটাই বলব। তবে আমার স্কুল আমার খুব ভালো বিদ্যালয়, সেখানে আমাকে প্রচুর অনেক গুণী লোক আছে, তার সত্ত্বেও তারা মাইক ছেড়ে দেন আমাকে। নবনীল দা, হেডমাস্টার মশাই, তারা নিজেরাও খুব ভালো গুণী, এবং সবসময় তারা টেকনিক্যাল দিকটাও দেখে আমার স্কুলে। যেমন শুভঙ্কর আছে আমার ভাই, ও টিচার, ও কিন্তু খুব ইন্সপায়ার করে। সুমন্ত আছে, আগে রথিন, সিদ্ধার্থ দুজন টিচার ছিল, তারা চলে যাতে ভাই বিপ্লব শিলিগুড়ির, যখন কলেজের অধ্যাপক হয়ে গেছে। তার প্রত্যেকে আমার এত কাছের হৃদয়ের লোক, অনেকে তারা পোস্টিংয়ে চলে এসছে, তাদেরকে খুব মিস করি। এরা আমাকে খুব ইন্সপায়ার করতো, যাদের নাম করলাম, এরা প্রতি মুহূর্তে তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। মানে তাদের প্রতি আমার একটা অন্ধ আবেগ, ভালোবাসা কাজ করে। মানে তারা এতটাই আমার সমস্ত ভালো দিকটাই দেখতো, তবে খারাপ দিক দেখলেও খুব কনস্ট্রাকটিভ ওয়েতে তারা বলতো যে পলাশদা এটা করলে ভালো হয়। যাই হোক, আমি বাংলা, এখানে তো কবিতা এবং গান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো আমার এখানে অনেক কবিতা করছি যেগুলো খুব পরিচিত নন, এইরকম কবিদের সঙ্গেও করছি। আর তো অভিনন্দন মুখোপাধ্যায়ের একটি কবিতা ফেসবুক থেকে পেয়েছিলাম, উনি আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন, এই নতুন প্রোফাইলে ওনাকে আর পাইনি। তার একটি কবিতা আমার খুব ভালো লেগেছিল। বাংলা গান যেমন খুব সুন্দর সুন্দর বাংলা গান হচ্ছে, তেমনি অনেক বিকৃত ভোজপুরি খিচুড়ি গানেরও অভাব নেই, এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তবে ক্লাসিক বাংলা গান তার একটা চিরকালীন ডিম্যান্ড, সেটা কোনোদিনই আমরা খুব আশাবাদী যে ভালো চিরকালীন যে ভালো বাংলা গান, সেগুলো কোনোদিন মৃত্যু হবে না, বা আরও নতুন নতুন তার সঙ্গে সুন্দর আরও বাংলা গান আসবে, এবং একটা বাংলা গানের যে সুন্দর যে ধারা, গৌরবময় ইতিহাস, সেটা বয়ে নিতে পারবে উত্তরসূরিদের এইটাকে ধরে।
তো সেরকম একটা, সবটাই আমরা গেল রব বললে হবে না। তো সেরকম একটা খুব আশাবাদী একটি গান, মানে কবিতা, বাংলা গানে, অভিনন্দন মুখোপাধ্যায়ের লেখা। পড়ন্ত একে বিকেল বেলায় আমরা যারা গান ভিখারি, আলোর মধ্যে অজস্র সুর দুহাত দিয়ে বুনতে পারি। গানের মধ্যে আমরা যারা ছড়িয়ে দিই শস্যকণা, অপেক্ষাতে থাকি কখন আসবে পাখি বেশ কজনা। দুরন্ত লয় কমিয়ে এনে আলতো করে সমে দাঁড়ান এসে নিধুবাবু, গানের বয়স কমে। আবার যদি পাথর ভেঙে গানের খাতা হতো, সে গাম্ভীর যে মানিয়ে যেতেন একলা দেবব্রত। ঘাসের মধ্যে ছড়িয়ে দিয়ে সমস্ত ঋণ ভার, আমায় দেখি কাঁদিয়ে গেল বেগম আক্তার। যা কিছু হোক, বিষাদ কিংবা আনন্দ আর শোকে, আমরা ভীষণ খুঁজতে থাকি শ্যামল মিত্রকে। লাবণ্যতে পূর্ণ হওয়া এই পৃথিবীর সকল প্রাণে, সরল বৃক্ষ জন্মাবে ফের চিরকালীন বাংলা গানে। লাবণ্যতে পূর্ণ হওয়া এই পৃথিবীর সকল প্রাণে, সরল বৃক্ষ জন্মাবে ফের চিরকালীন বাংলা গানে। আমরা আশাবাদী। এই কবিতা তার সেই কথাই বলছে। তো অনুষ্ঠানে প্রায় শেষের দিকেই তো আমরা আসছি। তো আমার খুব প্রিয় একটি কবি শুভ দাশগুপ্ত। তো তার একটি কবিতা পড়ব। তো তাই আমি সবাইকে বলবো যে ভালো লাগাটাকে গুরুত্ব দিতে হবে। আমি জ্ঞান বিতরণ করছি না, আমি আমার নিজের অ্যাপ্লাই করে থেকে দেখেছি যে ভালো লাগার গুরুত্ব দিয়েছি। ভালো মন্দ যায় হোক সত্যের লাও সহজে, কবি রবীন্দ্রনাথের সেই কবিতা, যে খারাপ ভালো হয়, ভালো লাগাটাকে গুরুত্ব দিতে হবে। আমি মনে করি সবাই সচিন তেন্ডুলকর হয় না তাই বলে কি ক্রিকেট খেলবে না, সবাই মেসি হয় না, মারাদোনা হয় না, পেলে হয় না তাই বলে কি ফুটবল খেলবো না আমরা? অলিতে গলিতে যারা ক্রিকেট খেলে তারা তো সচিন হয় না। সচিন তো বিশ্বে একজনই হয়, গড অফ ক্রিকেট। এটা আরও বলছে কারণ সচিন তেন্ডুলকর এই গানের সঙ্গে সচিন খেলা সব জড়িয়ে যাচ্ছে, আপনাদের মনে হতে পারে, কিন্তু সচিন এই নামটি তার বাবা রেখেছিলেন রমেশ তেন্ডুলকর, যিনি অধ্যাপক ছিলেন এবং খুব গানের খুব ভক্ত ছিলেন এবং শচীন দেব বর্মনের ভক্ত ছিলেন, তাই বলেই শচীন নামটা তিনি রেখেছিলেন। এটা আমি একদিন উত্তীয়কে বলছিলাম, উত্তীয় একজন ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কেউ উত্তীয় বললো ভালো লাগলো পলাশদা এই তথ্যটা পেলাম যে শচীন তেন্ডুলকরের বাবা খুব গানের ভক্ত ছিল এবং শচীন নামটা ওখান থেকে নেওয়া। তো যেহেতু আমরা বাংলা গান, শচীন এগুলো সব চলে আসছে, আমি ক্রিকেটের বড় ফ্যান। মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেওয়ার পর সবাই চুটিয়ে পড়াশোনা করে, আমি কিন্তু ওই অর্থে ফাঁকিবাজ ছিলাম। মানে আমি খুব ভালো ছাত্র ছিলাম না, খুব খারাপ ছিলাম না, মানে নিম্ন মধ্যবিত্ত বলতে যেগুলো বোঝাই ঠিক আমি রমজানে কাজ চালা মতো। তবে থ্যাঙ্কস গড যে শহরে আশীর্বাদে ভালোবাসায় একটি স্কুলে শিক্ষা করতে, যেটা আমার সত্যি স্বপ্ন ছিল। পোস্ট অফিসে চাকরিতে যখন আমি রিজাইন দিই তখন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বলেছিলেন যে তোমাকে রিজাইন দিতে হবে না, তুমি অনেক বড় একদিন অফিসার পদে উন্নীত হবে। কিন্তু শিক্ষকতার সাথে আমার কাছে একটা প্যাশান ছিল, শিক্ষকতার পেশায় আসা। তবে আমার যারা বন্ধু তারা সত্যি অনেকে অফিসার হয়েছে, কিন্তু আমি পস্তাই না, আমি বরাবর বলি আমি পস্তাই না যে ওই টাকার ওটাও আমি আনন্দের সঙ্গে করেছিলাম, কিন্তু শিক্ষকতা আমার একটা প্যাশান ছিল, সেটা পূর্ণ হয়েছে। তবে ওইটাকেও আমি আমার প্রথম চাকরি, প্রথম অনুভূতি, প্রথম মানে ভালো লাগা, একদম সে অবস্থা, একদম স্টুডেন্ট লাইফ থেকে একদিনের জন্য আমি মানে তখন রানিং স্টুডেন্ট প্লাস চাকরি একসঙ্গে করেছি। তো কেন কলেজে তৎকালীন মানে প্রিন্সিপাল আমাকে খুব সাহায্য করেছিলেন বলে চাকরিটা করতে পেরেছিলাম। তো তো অনেক কোনো কাজ করতে গেলে তো অনেকে পিছন টানবে, তেমনি সামনে ভালোবাসার লোকেরও অভাব নেই।
তাদের আশীর্বাদ, সেটাকে আমি দেখি। এবং যারা পিছন টানে বা টানবে, সেটাও দরকার আছে, সেটা তাগিদটা বাড়িয়ে দেয় যে অ্যাসপিরেশন ইজ গ্রেটার দেন অ্যাচিভমেন্ট। ফলে এই তাদের খিদেটা আরও আমাদের বেড়ে যায়। তো এইগুলো এমন একটা জায়গা যেখানে শেষ বলে কিছু নেই, মানে শ্রেষ্ঠ বলে কিছু নেই, এটা চলতে থাকবে। তো কবিতা অনেকের কাছে অনেক শিখি, ছোটদের কাছে শিখি, বড়দের কাছে শিখি, সবাই আমার গুরু, তাদের কাছে শিখি। তো চুপটি করে নাটক দেখো, চুপটি করে নাটক দেখো, অল্প আঁচে জ্বলতে নেই। অনেক কিছু তুমিও বোঝো, প্রকাশ্যে তা বলতে নেই। অপ্রিয় কথা বলতে নেই, পারলে একটু তাকে একটু অন্যভাবে বোঝান, আড়ালে গিয়ে, বা একটু সুন্দর করে বলুন, কাউকে আঘাত করবেন না, এটা আমার অনুরোধ। সুদেশনাথের কাছে এটা শিখেছি যে কাউকে আঘাত দেন না, কিন্তু সুদেশনাথজিও বলেছে, তার কিছু শেয়ার করেছে, সে আঘাত পেয়েছে, সে আঘাত থেকে মানুষ দুটো দিক শেখে, যে আঘাত পেয়ে কেউ সে আঘাত ফিরিয়ে দেয়, আর কেউ আঘাত পেয়ে ভাবে যে না, আঘাত আমি পেয়েছি, আমি কাউকে আঘাত দেবো না, আঘাত পাওয়ার কী কষ্ট এটা জানি। সেই মেসেজটা কিন্তু সুদেশনাথজি আমাদেরকে দেয়। আমি সেই মেসেজটা অন্যজনকেও সেটাকে সাপ্লাই করি। যে জানি না কথা বেশি বলছি কি না, কিন্তু যেটা সত্য কথাই বলছি আমি। তো যেটা আছে বলতে নেই, মানে সব জায়গায় অপ্রিয়, অনেকে বলে যে বলে দিই মুখের সামনে, সবসময় কি বলাটা কি ঠিক? ঠিক নেই, আবার কোনো কোনো জায়গায় বলতে হয়। যাই কবিতায় আমি চলে আসছি, খুব বিখ্যাত কবিতা, বিভিন্নজন বিভিন্নভাবে শুনেছেন। তো কবি শুভ দাশগুপ্তের কবিতা বলতে নেই। সব সময় সব কথা বলতে নেই, সব জায়গায় সব কথা বলতে নেই। পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, পুলিশকে সততার কথা বলতে নেই। যখন যা মাথায় এলো বলে ফেলতে নেই। ইচ্ছা আপনার করবে, জিভটা উসুস করবে, গলার ভেতরটা কুটকুট করবে, তবু বলে ফেলতে নেই, বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ভাঁওতা মারছে, ভাবতে পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠছে, ভাবতেই পারেন, কিন্তু ও কথা বলতে নেই। এমনিতে বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটোগিরিও জুটত না যে ব্যাটার, রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে চলে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টাররা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পূজা সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হার হাবাতের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তারা হোটেলে ফুর্তি মারছেন। খবরের কাগজ খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে। টিভিতে মুড়ো ছাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সব দেখে শুনে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই।
কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে। ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন। সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু এসব কথা বলতে নেই। বলেছেন কি ফেঁসেছেন? লাল বলবে ও বেটা নীলের দালাল, প্রতিক্রিয়াশীল। নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেঁসেছেন? প্যাঁচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে ফাঁক করে দিক, থানা বলবে বাড়িতে অত জিনিসপত্র রাখেন কেন? দিনকাল বোঝেন না বুঝি? বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি পড়লে কাটাবেন না, বাড়তে দিন। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাপ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, সে ছাড়া কোনো মিয়াই সুখী নেই। আপনি তো ভ্যাবলা, না নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটের। আপনার মশাই চুপ করে থাকা শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না। আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। যাই হোক, দিদিভাইকে লিখেছে রোহিত শর্মা হয় না, সবাই রোহিত শর্মা হয় না। হ্যাঁ, এটাও ঠিক, রোহিত শর্মা সবাই হয় না। রোহিত শর্মা হয়তো রেগে যাবে নাকি যে আমি যদি বলে সচিন তেন্ডুলকারের পরে কিন্তু রোহিত শর্মা ফ্যান। এবারের ওয়ার্ল্ড কাপটা যদি দেখেন যে রোহিত শর্মা যেভাবে স্যাক্রিফাইস করেছে টিমের জন্য, যে লিডার হয়তো আসা, যে ফ্লাইং স্টার্ট দিয়ে একটা টিমকে একটা মেসেজ দেওয়া যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটা রোহিত শর্মা ছিল। যাই হোক, আমাদের গোটা সিরিজের আমাদের ক্রিকেটাররা যেভাবে খেলেছে, আমরা অবশ্যই নেগেটিভ কথা বলবো না। আমরা প্রাউড অফ আওয়ার ইন্ডিয়ান ক্রিকেট টিম। এখন বর্তমানে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও আমাদের ছেলেরা ভালো খেলছে। আমাদের আর্চার এবার পাকিস্তানকে যেভাবে একটা স্বল্প পুঁজি নিয়ে জিত হয়েছে, সেটাও একটা বড় প্রাপ্তি। যাই হোক, অনিন্দাজি ভাই কিন্তু খুব ক্রিকেট দেখে। ক্রিকেট, কবিতা, গান সবই তো একটার সঙ্গে একটা জড়িত। আর জীবন মানেই তো ক্রিকেট। ক্রিকেটে যেমন অনিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে পট পরিবর্তন, কবিতা, জীবন সবগুলো একটা অপরের সঙ্গে ইন্টার রিলেটেড। যাই হোক, আমাদের যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ, সময় অনেক হয়ে গেছে, মেয়েরও দু একটা হয়তো পড়াশোনা দেখিয়ে নিতে হবে, ওখানে ডাকছে। আর যারা সবাই ছিলেন এতক্ষণ, সবাইকে ধন্যবাদ। যারা পরেও শুনবেন, প্রত্যেকে শুনবেন। আর কেমন লাগলো, ভালো যেমনই লাগুক বলবেন। সবসময় সমালোচনাটাও দরকার আছে, এবং সেটা অবশ্যই গঠনমূলক হলে ভালো লাগে, না হলেও নেগেটিভও করতে হবে। কারণ আমি তো শিক্ষার্থী, সবার আশীর্বাদ, ভালো লাগা দিকগুলো দেখব। আমাকে দু একজন বলেছে তাড়াহুড়ো করো না, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, তাতে তাড়াহুড়ো করে ফেলেছি। এই কুঅভ্যাসগুলো আস্তে আস্তে ত্যাগ করতে হবে, হবে আশা করছি। যাই হোক, বৃষ্টি আসুক, বৃষ্টি নামুক, বৃষ্টি ভেজা বাংলা ভাষা শুনিয়েছি। আর গতকাল একটি দুর্ঘটনা ঘটে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তাদের যারা মারা গেছেন তাদের বিদেয় আত্মার প্রতি আমরা স্মরণ করছি, বিদেয় আত্মার শান্তি কামনা করছি। সবাই ভালো থাকবেন, কবিতায় থাকবেন, গানে থাকবেন, সৃজনে থাকবেন, নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দেবেন, এই বার্তা। এবং প্রাইস যারা আমাকে এই
এত সুন্দর একটা অনুষ্ঠান করবার সুযোগ করে দিল। ভালো মন্দ যাই হোক সেটা বড় কথা নয়, কিন্তু যে আমি প্ল্যাটফর্মটা দিয়েছে এবং আমার খুব প্রিয়জন কাছের জন তারা এসেছে। জানি না, মৈত্রী আমার একটা খুব ভালো বন্ধু, ভালো কবিতা লিখে, কৌশিক তো লিখেই, আমার প্রভাত স্যারের কথা বলেছি, মেঘদূত অঙ্কন ভালো কবিতা লেখে, রুদ্র গোস্বামী কবিতা তো পড়লাম, সৌরভ চক্রবর্তীর কবিতা আমার খুব ভালো লাগে, খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলেন, সেটাও ভালো লাগে। আর রবীন্দ্র নজরুল শোনার জন্য আমরা তো অনিন্দা দিভাইয়ের কাছে, বর্ণালী দিভাইয়ের কাছে, সুদেশনাদির কাছে, আরও যারা এখানে খুব ভালো শিল্পী, মানে এস্টাবলিশড যারা বাচ্চা শিল্পী, তাদের কাছে ওগুলো শুনবো আমরা, ক্লাসিক রবীন্দ্র নজরুল। আমি ক্যাজুয়াল ভঙ্গিতে সবার কে যাতে ভালো লাগে সেই চেষ্টা, আপ্রাণ চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। বৃষ্টি নেমে আসুক, ভালোবাসার বৃষ্টি নেমে আসুক, প্রকৃতি এমনি বৃষ্টি নেমে আসুক। বৃষ্টির কবিতা শুনিয়েছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। আসছি।